হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। যে টপিক নিয়ে আজ আলোচনা করব তা হলো নির্জনে বসবাস ভালো না খারাপ। আমি বেশ কয়েকটি দৃষ্টিকোণ থেকে এগুলা বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করব। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। জেলখানায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিকে একটি বিচ্ছিন্ন সেলে রাখা হয় এই বিবেচনা করে তারা যদি কারোর সাথে কথা বলতে না পারে এটা একটা চরম সাজা, তাদেরকে মানসিকভাবে শাস্তি দেওয়াই এর অন্যতম প্রধান কারণ। এই জিনিসগুলা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে নির্ভর করে। মানুষ সামাজিক জীব, মানুষ সঙ্গবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। ভাবের আদান প্রদান করা মানুষের একটা মৌলিক অধিকার। আপনার মনের ভিতরে যদি কোনো ক্ষোভ থাকে বা কোনো ব্যাপারে কষ্ট থাকে, কারোর সাথে এটা শেয়ার করলে আপনার সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়, এটা মনোবিজ্ঞানীরা বলে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে এই আসামিদেরকে যদি কারোর সাথে কথা বলতে না দেওয়া হয় এটা একটা মানসিক শাস্তি, এটা অনেকেই বলে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে এটা অনেকটা সমর্থনযোগ্য, কারণ তারা দাগী আসামি, কাউকে মার্ডার করেছে অথবা কাউকে রেপ করেছে, সেই হিসাবে তারা শাস্তি দণ্ড প্রাপ্য তাদের। এখন এই জিনিসটা কি সবার ক্ষেত্রেই প্রযোজ্য? মোটেও তা না। যারা পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তারা প্রতিজনেই নিভৃত্তে বসবাস করে, নিবৃত্তে থেকে নিজেকে চিনতে চেষ্টা করেন। এখন নিজেকে চেনা মানে কি? আমার নাম প্রদীপ ভট্টাচার্য, এই তো আমার পরিচয়। এ নামটা তো একটা দেয়া নাম। আমার জন্মের সময় আমার মা বাবা এই নামটা আমাকে দিয়েছে। আমার আসল পরিচয় হলো আমার স্বরূপ, যেটা কখনোই চেঞ্জ হয় না। আমার কনসাসনেস, আমার বিবেক, আমার সাবকনসাস মাইন্ড, যেটা স্থান কাল পাত্র ভেদে সব সময় এক থাকে। এটা হলো অবজেক্টিভ একটা ব্যাপার। অবজেক্টিভ সাবজেক্টিভ এটা যুক্তিশাস্ত্রে খুবই ব্যবহৃত হয়। অবজেক্টিভ হলো যাহা কখনোই পরিবর্তিত হয় না, বিভিন্ন দেশে স্থান কাল পাত্র ভেদে যা একই থাকে, তাহা হইল অবজেক্টিভ। সাবজেক্টিভ হলো যাহা স্থান কাল পাত্র ভেদে পরিবর্তিত হয়, তাই হলো সাবজেক্টিভ। এক দেশের নীতি আরেক দেশে প্রযোজ্য হয় না। যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন মিলিয়ে জল উৎপন্ন হয়, এটা সারা পৃথিবীতেই গ্রহণযোগ্য। কাজেই এই যে ব্যাপারটা, রসায়নের ব্যাপারটা, H2 + O2 = H2O, হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে জল উৎপন্ন হয়, এই ঘটনাটা হলো অবজেক্টিভ, যতক্ষণ পর্যন্ত আপনি এটা ভুল প্রমাণ না করবেন। এখন আসি নির্জনে থাকা বিখ্যাত ব্যক্তিদের জন্য কতটুকু সহায়ক। যারা বিজ্ঞান নিয়ে সাধনা করেন, যদি অন্যান্য লোকের সাথে গাল গল্প করে সময় কাটান, তারা কখন ওই উচ্চমানের গবেষণায় সাকসেসফুল হতে পারে না। যেমন চার্লস ডারউইন একটা বিচ্ছিন্ন দ্বীপে দীর্ঘ 5 বছর গবেষণা করেছিল। চার্লস ডারউইন একজন ধনীর সন্তান ছিলেন,
উনি নিজেও ছিলেন চিকিৎসক, কিন্তু আবিষ্কারের নেশা তাকে এমনই পেয়ে বসেছিল, এক জাহাজে চড়ে বিচ্ছিন্ন দ্বীপে 5 বছর কাটিয়ে দিয়েছিল। আমাদের সাধারণ জীবনযাপনের থেকে বিজ্ঞানীদের জীবনযাপন একটু অন্যরকম। ম্যাক্সিমাম বিজ্ঞানী তারা কখনো বিয়েতেও তারা এঙ্গেজ হয় না, তারা অনেক সময় কোনো মেয়ের সান্নিধ্যেই আসে না। আইজাক নিউটনের একটা ঘটনা বলি। আইজাক নিউটন অবিবাহিত ছিলেন, ওনার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। একদিন ভাবলেন মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিবেন। পার্কে বসে আছেন, মেয়েটার হাত ধরে হঠাৎ উনি মেয়েটার উপস্থিতি ভুলে গেলেন। গভীর চিন্তামগ্ন হলে উনি ধূমপান করতেন। মেয়ের হাতের আঙ্গুলটা ভাবলেন সিগারেট, উনি ওইটা ফায়ার করতে গেলেন। মেয়েটা ভয়ে চলে গেল, উনি আর বিয়েই করলেন না। বড় বড় সায়েন্টিস্ট বা অনেক ক্ষেত্রে বড় বড় গায়কও আছে যারা কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। তারা একটু নীরবে নিভৃতে সময় কাটান এবং টাকা পয়সার দিকেও তাদের তেমন কোনো মোহ থাকে না। কাজেই নির্জনে বসবাস এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক ভাবে প্রযোজ্য হতে পারে। কোনো দাগী আসামির ক্ষেত্রে এটা একটা শাস্তিস্বরূপ, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বা বড় বড় ব্যক্তিত্বের ক্ষেত্রে এটা একটা খুবই ফলপ্রসূ একটা পদক্ষেপ। আপনি যদি নিজেকে জানতে পারেন তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আমি পৃথিবীতে কেন এসেছি, আমার কি পরিচয়। এই সংসার তো আমার বাবাও করেছিল, তার বাবাও করেছিল, আমিও মারা গেলে আমাকে কে মনে রাখবে। এই আপনার নিজের আমিকে যখন খুঁজে পাবেন তখন আপনার ভিতরে কোনো লোভ লালসা থাকবে না, অপরের ধন হরণ করার চিন্তাও আপনার ভিতর আসবে না। আপনি তখন চৈতন্য যারা চালিত হবেন, আপনি তখন বিবেককে প্রশ্ন করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন। এই হলো নির্জনে থাকার একমাত্র উদ্দেশ্য। আপনি যখন নির্জনে থাকবেন তখন আপনি ধ্যানে যদি বসেন, একটা নির্দিষ্ট বিষয়ে আপনাকে মনোনিবেশ করতে হবে, তাইলেই আপনার নির্জনতা সার্থক হবে। এখন আপনি কিসে মনে একাগ্রতা চিন্তা করবেন, কোন জিনিসটার প্রতি আপনি আপনার দৃষ্টি নিবদ্ধ করবেন। মনে করুন আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমি চোখ বন্ধ করে, সবচেয়ে ভালো কাজ দেয় চোখ বন্ধ করে আমি এই শ্বাসের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ করব। তাহলেই দেখবেন আপনি একটা বিষয়ের প্রতি আপনি কনসেন্ট্রেট হয়ে যাবেন, কনসেন্ট্রেশন দিতে পারবেন। তখনই আপনি গভীরভাবে নিজেকে চিনতে পারবেন, নিজের স্বরূপ জানতে পারবেন। মনটা আমাদের বিভিন্ন দিকে ডাইভার্ট হয়, এই মনই হলো নিজেকে নিয়ন্ত্রণ করার একমাত্র কৌশল। মন দেখবেন এই ভালো আছে, কিছুক্ষণ পরে এই খাবার এই খারাপ হয়ে গেছে। কারণ কি, আমাদের মনে কামনা বাসনার সর্বদা উঠছে নামছে। সেই কামনা বাসনা কোনোটা অন্যদেরকে অনিষ্ট করার মাধ্যমে। আমরা যেভাবে চিন্তা করি জগতে, সাম্প্রতিককালে দেখবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মানুষকে ঠকানোর প্রবণতা সবচেয়ে বেশি। এই যে আপনার ঠকানোর প্রবণতা মানুষের ভিতর থাকে, এগুলা কিন্তু প্রথম মন তৈরি করে। আপনি আমি যে নিজেকে ভিন্ন ভিন্ন ভাবি, এই সবই হইল মনের কারসাজি। আপনার এই মনটা হইল আপনার চেতন মন, তার উপরে থাকে অবচেতন মন। অবচেতন মন দিয়ে আপনি তখনই চিন্তা করতে পারবেন যখন আপনি নীরবে থেকে নিজেকে চিনতে পারবেন। অনেক সময় স্কুলে বাচ্চাদেরকে
শাস্তি হিসাবে একটু আলাদা করে রাখা হয়। এটা ক্ষণিকের শাস্তি স্বরূপ। টিচাররা ভাবে ওরা যদি একটু আলাদা থাকে তাহলে সে বুঝতে পারবে, নিজেকে চিনতে পারবে। কাজেই নীরবে থাকা এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম কাজ করে। তবে একথা অনস্বীকার্য যে আপনি যদি জীবনে সাকসেস হতে চান, আপনি যে কোনো সাবজেক্টেই হোক, বিজ্ঞানী হোক, সাহিত্যেই হোক, অর্থনীতিতেই হোক, আপনাকে একা থাকার অভ্যাস অবশ্যই করতে হবে। তাহলেই আপনি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন। জীবনের উদ্দেশ্য শুধু টাকা পয়সা ইনকাম করা না। আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাচ্ছেন, সবকিছু যদি আপনি ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করেন, পরিবার কেন্দ্রিক চিন্তা করেন, তাহলেই আপনি মানুষের সঙ্গ আপনার ভালো লাগবে। আপনি যদি পরবর্তী প্রজন্মকে, যারা অনাগতভাবে আসছে, আমাদের দারিদ্রতা যে হারে আমরা পৌঁছে গেছি, ওদের জন্য যদি চিন্তা করতে চান, সমাজের অন্যান্য লোকদের জন্য কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিজেকে চিনতে হবে। নিজেকে চেনার একমাত্র উপায় হলো নীরবে থাকা। আজ এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।